থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের টপিকটা একটু অন্য ধরনের টপিক। হ্যাঁ, গতানুগতিক পড়াশুনোর টপিক থেকে খানিকটা বেরিয়ে একটা নতুন টপিক। হ্যাঁ, আমাদের কাছে হয়তো টপিক ব্যাপারটা, বা আমরা যারা পড়ছি পাঠকের কাছেও হয়তো জিনিসটা একটা টপিক বা একটা গল্প বা একটা ঘটনা, কিন্তু এটা একটা মর্মান্তিক দুর্ঘটনার প্রতিচ্ছবি। আধুনিক বিশ্বে, আধুনিক টেকনোলজিতে মানুষ উন্নত হওয়া সত্ত্বেও যখন প্রকৃতির রোষে পড়ে তখন তার কি পরিণতি হয় সেটাই আজকে তুলে ধরব এই ভিডিওটার মাধ্যমে। নমস্কার, আমি প্রকাশ মুখার্জি। ওয়েলকাম টু এডু নলেজ ইউটিউব চ্যানেল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা অবশ্যই বাঞ্ছনীয়। তার সাথে আমরা শুরু করব আজকের টপিক, কিন্তু তার আগে একটু বলে নিতে চাই যে আমাদের গ্রাম পঞ্চায়েতের ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ হয়েছে এবং পিএসসি মিসলেনিয়াস ব্যাচ, দুটো ব্যাচ আমাদের লঞ্চ হয়েছে। আমাদের ক্লাস শুরু হচ্ছে 29শে জুন থেকে। দুটো ব্যাচেরই কিন্তু আমাদের ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে। তাই এই নিয়ে আমাদের ব্যাচে প্রাইস রাখা রয়েছে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে 1099 টাকা এবং মিসলেনিয়াসের ক্ষেত্রে 1499 টাকা। এই রিলেটেড যদি কারোর কোথাও কোনো কোশ্চেন থাকে তারা অবশ্যই এই হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারো। আমাদের অ্যাপ ইনস্টল করতে পারবে তুমি প্লে স্টোর থেকে, এডু নলেজ অ্যাপ, এটাকে ডাউনলোড করে রেজিস্টার করে তারপর তুমি সেখান থেকে পারচেস করতে পারবে। এছাড়াও আমাদের ওয়েবসাইট যেটা রয়েছে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস, যেখান থেকে তুমি কিনা ডাইরেক্টলিও ঢুকতে পারবে। যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি তাদেরকে বলবো এখান থেকে এটা স্ক্যান করে তুমি ডাইরেক্ট টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারো, যেখানে আমাদের প্রত্যেক দিনের ইউটিউবে যে সমস্ত ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসের কন্টেন্ট তুমি ফ্রিতেই অ্যাক্সেস করতে পারবে। চলো এবার তাহলে আসা যাক আজকের গল্প। আজকের এই মর্মান্তিক গল্পের স্থান হচ্ছে কিনা সাহারা মরুভূমি, যেখানে বা যেটাকে আরেকভাবে বর্তমানে বলা হচ্ছে কিনা মৃত্যু অঞ্চল। তার কারণ 49 জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রায় 50 কিলোমিটার হেঁটে গিয়ে বলতে পারো প্রাণ বাঁচাতে পেরেছে দুজন। এক মানবিক বিপর্যয়ের প্রতিচ্ছবি। খুব সম্প্রতি ঘটে গেছে ঘটনাটা সাহারা মরুভূমিতে। ব্যাকগ্রাউন্ডে আমরা দেখব যে কোন পরিস্থিতিতে কি ঘটনায় এই ধরনের বলতে পারো মর্মান্তিক জিনিসটা হলো। অঞ্চল নিগারের আগাদেজ অঞ্চল। উদ্দেশ্য মালির তেল হায়াতক শহরে ধর্মীয় অনুষ্ঠান শেষে নিজ এলাকায় ফেরা। পশ্চিম আসামাকা থেকে মাত্র 80 কিলোমিটার দূরে ঘটনাটা ঘটেছে। তার মানে দুটো কান্ট্রি যদি আমরা দেখি, দেখো মালি আর হচ্ছে কিনা নিগার। তো মালির এই তেল হায়াকে বলতে পারো একটা ধর্মীয় অনুষ্ঠান সেরে কিছু লোকজন আবার তার নিজের জায়গায় ফিরে আসছিল। ফিরে আসার সময় ইনসিডেন্টটা ঘটে কোথায়? এই জায়গাটায় ইনসিডেন্টটা ঘটে, যেটা কিনা এই আসমাক থেকে বলতে পারো 80 কিলোমিটার দূরে এই বিপর্যয়টা ঘটে। সাহারার বক্ষদেশে বলতে পারো এটা একটা বিচ্ছিন্ন যাত্রাপথ বলে উল্লেখিত হয়ে থাকবে। কি হয়েছিল না, গাড়ির ইঞ্জিন বিকল হয়েছিল, যা দীর্ঘক্ষণের চেষ্টাতেও মেরামত করা সম্ভব হয়নি। যাত্রী সংখ্যা কত ছিল? যাত্রী সংখ্যা ছিল প্রায় 50 থেকে 60 জন হলো। যানবাহন শূন্য, ওই নির্দিষ্ট পথে অন্য কোনো যানের দেখা মেলেনি যার কাছ থেকে হেল্প নিতে পারত। যায়নি বা দেখতে পাওয়া যায়নি, কোনো যানবাহন ছিল না। ট্রাকে থাকা সামান্য পানীয় জল কয়েক ঘন্টার মধ্যেই শেষ, অর্থাৎ সীমিত রসদ নিয়েই যাত্রা শুরু করেছিল ট্রাকটা, যা শেষ পর্যন্ত এই ভয়ঙ্কর মর্মান্তিক পরিণতিতে পরিণত হয়। তাহলে কি পেলাম? ঘটনাটা কিসের রেসপেক্টে না, যে ট্রাকটায় করে প্রায় 50 থেকে 60 জন যাত্রী ফিরছিল সেটা মাঝ রাস্তায় খারাপ হয়ে যায়, ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রাকে ছিল হচ্ছে সীমিত সংখ্যক রসদ, মানে পানীয় জল, যা কিনা খুব অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। ট্রাক যে কারোর কাছ থেকে হেল্প নেবে সেই রকম সিচুয়েশন ছিল না, তার কারণ সেখান দিয়ে কোনো যানবাহন আর দেখা যায়নি এবং দীর্ঘক্ষণ প্রচেষ্টা সত্ত্বেও ট্রাককে মেরামত করা সম্ভব হয়নি।
এবার সাধারণ রুট এবং বলতে পারো ডেড জোনের মধ্যে তুমি যদি পার্থক্য দেখো, তাহলে নির্দিষ্ট দূরত্বে গ্রাম বা তাঁবু, যেটা কিনা জনবসতি এলাকা বলে পরিচিত, সেটা সাধারণ রুটের মধ্যে পড়ে। একটা নির্দিষ্ট ডিস্টেন্স অন্তর অন্তর বলতে পারো জনবসতি আছে, এটাকে বলা হয় সাধারণ রুট। ডেড জোন বহু কিলোমিটার জুড়ে সম্পূর্ণ জনশূন্য, তাকে আমরা বলতে পারি ডেড জোন। পানীয় জলের উৎসের ক্ষেত্রে মনে রাখতে হবে কিনা ওয়েসিস বা জলের কূপ, এটা হচ্ছে কিনা সাধারণ রুটের মধ্যে পড়ে, কিন্তু ডেড জোনে জলের কোনো অস্তিত্ব থাকে না। জরুরি সহায়তার ক্ষেত্রে সাধারণ রুটে টহলদারি দল বা হাইওয়ে পুলিশ থাকে, কিন্তু ডেড জোনে উদ্ধার ব্যবস্থা সম্পূর্ণ অনুপস্থিত। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আংশিক সেলুলার নেটওয়ার্ক, যেটা কিনা সাধারণ রুটে আমরা দেখতে পাই, কিন্তু ডেড জোনে নেটওয়ার্ক বিচ্ছিন্ন, চার্জ শেষ হলে সম্পূর্ণ সংযোগহীন, তাকে আমরা বলি কিনা ডেড জোন। তাহলে কি বললাম না, সাধারণ মরুভূমি বনাম ডেড জোনের মধ্যে পার্থক্য কোথায় না, এক হচ্ছে নির্দিষ্ট দূরত্বে গ্রাম বা তাঁবু, এটা সাধারণ রুটে আমরা দেখতে পাই, ডেড জোনে বহু কিলোমিটার জুড়ে সম্পূর্ণ জনশূন্য থাকে। ওয়েসিস বা জলের কূপ আমরা পানীয় জলের উৎস হিসেবে পাই হচ্ছে সাধারণ রুটে, কিন্তু ডেড জোনে জলের কোনো অস্তিত্ব নেই। টহলদারি দল বা হাইওয়ে পুলিশ বলতে পারো কি না জরুরি সহায়তায় কাজে দেয়, পার্টিকুলারলি সাধারণ রুটে, ডেড জোনে এটা কিনা সম্পূর্ণ অনুপস্থিত। আংশিক সেলুলার নেটওয়ার্ক বা যোগাযোগ ব্যবস্থা আমরা দেখতে পাই সাধারণ রুটে, নেটওয়ার্ক বিচ্ছিন্ন বা চার্জ শেষ হলে সম্পূর্ণ সংযোগহীন হয়ে পড়ে কোথায় না ডেড জোনে। যদিও শেষ পর্যন্ত কিন্তু লড়াইটা চলেছিল প্রায় 72 ঘন্টা, বাঁচার জন্যে চেষ্টা মানুষ কিন্তু করেছিল শেষ পর্যন্ত। প্রথম কয়েক ঘন্টা জলের অভাব, ট্রাকে থাকা সীমিত জল শেষ, তৃষ্ণার সূত্রপাত। মাঝামাঝি সময় সংযোগ বিচ্ছিন্ন, মোবাইল ফোনে চার্জ শেষ, বাইরের জগতের সাথে যোগাযোগের শেষ আশাটুকুও নিভে যাওয়া। 1.5 থেকে 3 দিন মর্মান্তিক পরিণতি, ধীরে ধীরে 49 জন যাত্রী মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাহলে আমরা যদি 72 ঘন্টার হিসেবটা নিই, যে 72 ঘন্টায় বাঁচার লড়াই চলেছিল, সময়ের সাথে মৃত্যুর পদধ্বনি শুনতে পেয়েছিল এই 49 জন যাত্রী, যার প্রথম দিকে ট্রাকে থাকা সীমিত জল বলতে পারো কিনা নিমিষে শেষ হয়ে যায়, মোবাইল ফোনে চার্জ শেষ, অর্থাৎ বাইরের জগতের সাথে যোগাযোগের আশাও বলতে পারো শেষ হয়ে যায়, আর ধীরে ধীরে 49 জন মৃত্যু কোলে ঢলে পড়ে হচ্ছে কিনা যাত্রী। এটার ঘটনা 1.5 থেকে 3 দিন। এবার কিভাবে মৃত্যুটা ঘটেছে যদি আমরা দেখি না, প্রচণ্ড গরম ও অসহনীয় তাপমাত্রা, তার ফলে তীব্র ডিহাইড্রেশন তৈরি হয়েছে, তৃষ্ণা ও শারীরিক দুর্বলতা, এবং সেখান থেকে হিট স্ট্রোক, এবং যার ফল অনিবার্য মৃত্যু। তাহলে এই যে 49 জনের মৃত্যু আমরা দেখতে পেলাম, সেই মৃত্যু ঘটেছে কিভাবে না, প্রচণ্ড গরম ও অসহনীয় তাপমাত্রা, তীব্র ডিহাইড্রেশন, তৃষ্ণা ও শারীরিক দুর্বলতা, হিট স্ট্রোক এবং অনিবার্য মৃত্যু, যেটা কিনা এইভাবেই বলতে পারো 49 জনের মৃত্যু হয়েছে। আমরা যদি একটা মর্মান্তিক চিত্র যেটা আমরা পেয়েছি সেখান থেকে যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে এই হচ্ছে বলতে পারো কিনা ট্রাক। খুব ভালো করে খেয়াল করো, বিভিন্ন জোনে এটাকে ভাগ করা হয়েছে। জোন এ, যেটা কিনা ট্রাকের ভিতরে, বলছে যারা তীব্র গরমে আর নড়াচড়া করতে পারেনি, সেইভাবে তাদের মৃত্যু হয়েছে। জোন বি, ট্রাকের ছায়ার মধ্যে যারা রোদের হাত থেকে বাঁচতে ট্রাকের নিচে আশ্রয় নিয়েছিলেন, তারা বলতে পারো মারা গেছে। আর জোন সি, কিছুটা দূরে যারা সাহায্যের আশায় বা জলের খোঁজে হেঁটে যাওয়ার চেষ্টা করেন, পথেই তারা প্রাণ হারান। এই রকমভাবে বলতে পারো ছড়িয়ে ছিটিয়ে কিন্তু বডি পাওয়া গেছে। ঠিক আছে, এইভাবেই ছড়িয়ে ছিটিয়ে কিন্তু বডি পাওয়া গেছে, এবং মৃত্যুর ভৌগোলিক অবস্থান তুমি এইভাবেই কিন্তু চিহ্নিত করতে পারো। যারা উদ্ধার করেছে পরবর্তী ক্ষেত্রে, তারা ঠিক এইভাবেই কিন্তু ডেমোগ্রাফিটা দেখেছে। জীবনের অদম্য স্পৃহায় 50 কিলোমিটার পদযাত্রা করে মাত্র বেঁচেছে 2 জন, অনলি 2%। জল ছাড়াই গভীর বালির ওপর দিয়ে 2 যাত্রী অবিশ্বাস্য 50 কিলোমিটার বলতে পারো হেঁটে যাওয়ার অসম্ভব লড়াই কিনা আসমাকার কাছাকাছি পৌঁছে প্রথম জলের সন্ধান পান তারা। স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ ও খবর পেয়ে উদ্ধারকারী দলের রওনা, অর্থাৎ এদের মুখ থেকেই বলতে পারো কিনা
ঘটনা তারা জানতে পারে এবং উদ্ধারকারীরা সঙ্গে সঙ্গে বলতে পারো রওনা দেয়। তাহলে দীর্ঘ 50 কিলোমিটার পদযাত্রা করার পর বলতে পারো কিনা বেঁচেছে অনলি 2%। এটা হচ্ছে মানে অদম্য জীবনী শক্তি না থাকলে বাঁচার চেষ্টা, মানে শেষ পর্যন্ত লড়াই যাকে বলে, এটাকে দেখলেই আমরা বুঝতে পারি। ওকে, তো এখান থেকে আরেকটা জিনিসও বলতে পারো কিনা আমাদের সামনে উঠে আসে যে প্রকৃতির রুক্ষতার সামনে কিন্তু মানুষের প্রস্তুতি যে কতটা সামান্য সেটা আরও একবার কিন্তু আমরা দেখতে পাই এই ঘটনাটার মাধ্যমে। টেকনোলজিতে আমরা এত বলীয়ান হওয়া সত্ত্বেও এই ঘটনাটা কিন্তু ঘটেছে। যদি আমরা উপসংহার বলি তাহলে ট্রাকে থাকা 50-60 জনের মধ্যে 49 জনের মৃতদেহ উদ্ধার করা গেছে এবং বাকি 2 জন জীবিত। বাকিদের খোঁজে এখনো তল্লাশি চলছে। প্রযুক্তির ব্যর্থতা, আধুনিক যোগাযোগ ব্যবস্থা থাকা সত্ত্বেও ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়া মানুষকে প্রকৃতির কাছে অসহায় করে তোলে। আর প্রকৃতির চরম সতর্কতার রেসপেক্টে বলতে পারি সাহারার ডেড জোন আবারও প্রমাণ করলো প্রকৃতির রুক্ষতার সামনে মানুষের প্রস্তুতি কতটা সামান্য, তাই না? যদি নেচার যদি চায় তাহলে কিন্তু সেটা নিজের মতো করে জিনিস তৈরি করে নিতে পারে। এই যে আমাদের এখানে এত ভূমিকম্প হচ্ছে, এত তোমার ল্যান্ডস্লাইড হচ্ছে, বিভিন্ন সময় ক্লাউড ব্রাস্ট হচ্ছে, প্রচুর মানুষ মারা যাচ্ছে, এগুলো সবই কিন্তু নেচারের ইচ্ছেতেই হচ্ছে। তাই মানুষ যতই প্রযুক্তিগতভাবে বলীয়ান হোক না কেন, আজও মানুষ যে নেচারের কাছে একদম বলতে পারো আত্মসমর্পণ করতে বাধ্য হয়, সেটা বারবার প্রমাণিত হয়েছে। সম্প্রতি আরেকটা ঘটনা আমাদের সামনে এলো, এই সাহারা মরুভূমিতে নির্মমভাবে মারা যাওয়া 49 জন লোকের ঘটনা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট আমাদের কাছে ইন্সপিরেশন। হ্যাঁ, আমি জানি এটা কোনো একাডেমিক কন্টেন্ট নয়, একটু অন্য ধরনের বলতে পারো একটা কন্টেন্ট, অবশ্যই তোমাদের সামনে নিয়ে এলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। আজ চলি, দেখা হবে আবারও একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। ভালো থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।